আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। আজকে আমরা নগ্নবীজে আবৃতবীজ অধ্যায়ে খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ফুল। আসলে ফুল পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে ফুল বলতে আসলে কি বোঝায়। দেখো, ফুল হচ্ছে এক ধরনের বিশেষভাবে রূপান্তরিত বিটক। এখন কথা হচ্ছে, এই যে বিটক শব্দের মানে কি? বিটক শব্দের মানে হচ্ছে কি কাণ্ড, মানে এটা একটা বিশেষ ধরনের কাণ্ড। এখন একে কেন বিশেষায়িত করা হয়েছে? ফুল কেন তৈরি হয়? আসলে আমাদেরকে সৌন্দর্য বর্ধনের জন্য, মানে আমাদের কিছু দেখানোর জন্য যে সে খুব সুন্দর? আসলে কিন্তু তা না। ফুলের তৈরির প্রধান কারণই হচ্ছে যে সে কি ফলে পরিণত হয়, মানে যা ফলে পরিণত হয়। এটা হচ্ছে ফুল তৈরির প্রধান উদ্দেশ্য, যে কেন আমাদের ফুলের প্রয়োজন। এখন আসো যে একটা ফুলের আমার মানে কিরকম অংশ থাকে, কয়টা অংশ থাকে আমরা সেটা দেখি। মনে করো এই যে একটা অক্ষ থেকে, এই যে এখান থেকে মনে করো একটা ফুল তৈরি হয়েছে, এই যে যেখান থেকে একটা ফুল তৈরি হয়েছে ওটাকে আমরা বলবো হচ্ছে মাতৃ অক্ষ। এটা হচ্ছে আমাদের কি মাতৃ অক্ষ। আর দেখো, এই যে আমার যেখান থেকে ফুল তৈরি হয়েছে এই যে অংশটা যেটা আমার মাতৃ অক্ষের মধ্যে যুক্ত, সেটা হচ্ছে আমার ফুলের বৃন্ত বা বুটা। আমরা কিন্তু পাতার ক্ষেত্রে বৃন্ত বা বুটা পড়ছিলাম, এই ফুলের ক্ষেত্রেও কিন্তু আমার বৃন্ত আর বুটা আছে। তাইলে দেখো, এখন এই যে বৃন্তর মধ্যে, এখন বৃন্তর পরে আমার কি কি অংশ আছে সেটা দেখি। এই যে মনে করো এই যে এরকম একটা অংশ, এই যে আমার এখানে যে অংশটা দেখতে পাচ্ছি তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে আমরা, এই যে এখানে যে অংশটা, এটা হচ্ছে আমার পুষ্পাক্ষ বলে। পুষ্পাক্ষ বা কি বলা যায় আমার ফ্লোরাল অ্যাক্সিস। এই পুষ্পাক্ষ কি, যার উপরে পুরা ফুলের প্রত্যেকটা স্তবক থাকে, সেটা যে অক্ষের উপরে থাকে সেটা হচ্ছে আমার পুষ্পাক্ষ। এখন আমরা দেখি যে এই যে আমরা পুষ্পাক্ষ পড়লাম, এই মোটা অংশটা আসলে কি? এই যে এখানে যে আমার চওড়া অংশটা কি, এটা হচ্ছে আমার পুষ্পাধার বলা হয়। এটা পুষ্পাধার, এটাকে আমরা পুষ্পাধার বলবো। মানে পুষ্পাক্ষর উপরে আমার বাকি সবগুলো স্তবক থাকে। পুষ্পাক্ষকে আমার ফুলের স্তবক ধরা হয় না, ফুলের মেইনলি স্তবক হচ্ছে আমার 4টা। এখন দেখো, এই যে পুষ্পাধার বা পুষ্পাক্ষ যেখানে এখান থেকে আমার এরকম বের হয়, এগুলো হচ্ছে কি আমার বৃতি। এই বৃতি থেকে আমার ফুলের স্তবক স্টার্ট হলো। তাহলে আমার প্রথম যে স্তবক তার নাম কি? তার নাম হচ্ছে আমার বৃতি। দেখো, যখন আমরা একটা ফুলের তোমরা যদি একটা জবা ফুল দেখো, আমার কাছে বর্তমানে ফুল নাই, যদি জবা ফুল দেখো তাহলে দেখবা যে নিচের দিকে এরকম পাতার মতো করে আছে, সেটা হচ্ছে আমার বৃতি। দেখো, সবুজ রঙের হতে পারে। যদি সে সবুজ রঙের হয় তাহলে বৃতির কাজগুলা কি আসলে পড়ি আগে একটু। বৃতি যদি সবুজ রঙের হয় তাহলে সে আমার শালুক সংশ্লেষণে হেল্প করবে, শালুক সংশ্লেষণ। আর যদি আমার সে রঙিন হয় তাহলে কি, সে পরাগায়নে হেল্প করবে, পরাগায়ন। আর এই বৃতি কি করে? যখন ফুলটা মুকুল অবস্থায় থাকে, মানে মুকুল অবস্থার মধ্যে থাকে, তখন তো একদম ছোট্ট থাকে, তখন এই বৃতি কি করে? এই ফুলটাকে আমার রক্ষা করে, ফুলের আমার প্রতিরক্ষা হিসাবে কাজ করে হচ্ছে এই বৃতি। এই মোটা আমরা 3টা কাজ দেখতে পাই হচ্ছে একটা ফুলের বৃতি। এখন আসো, ফুলের বৃতির পরে আমি কে পাবো? বৃতির পরে আমি পাবো হচ্ছে আমার দলমন্ডল, মানে কি আমি পাবো হচ্ছে আমার ফুলের পাপড়ি। দ্বিতীয় নম্বর স্তবক কি, মানে আমি বাহির থেকে ভেতরের দিকে যাচ্ছি। বাহির থেকে যদি ভেতরের দিকে যাই, দাঁড়াও, বৃতি সম্পর্কে আরো কিছু কথা আছে। বৃতির প্রত্যেকটা অংশকে কি বলা হয়? বৃতির প্রত্যেকটা অংশকে আমার বলা হয় হচ্ছে সেপাল বা বৃত্তাংশ। তাহলে বৃতির প্রতিটা অংশকে আমরা কি বলবো? সেপাল বা বৃত্তাংশ। সেপাল বা বৃত্তাংশ আমাদের কি প্রায় সময় কোশ্চেনে আসে যে সেপাল কি, আবার এমসিকিউর মধ্যে আসে যে সেপাল আসলে কার অংশ। সেপাল কিন্তু আমার বৃতির অংশ। তাহলে বৃতির প্রত্যেকটা অংশকে আমরা কি বলি? সেপাল। কোন সময় দেখা যায় কি, এই যে বৃতির বাইরেও আবার কিছু বৃতির মতো ছোট্ট অংশ থাকে, যেগুলোকে আমরা উপবৃত্তি বা আমার কি বলা হয়, এপিক্যালিক্সও বলা হয়।
কারণ বৃত্তির ইংলিশ শব্দ হচ্ছে ক্যালিক্স। সো বৃত্তিকে যখন আমাদের কিভাবে প্রকাশ করা হয়, বৃত্তিকে প্রকাশ করা হয় আমার কে দ্বারা। ইংলিশে আমরা যখন আমি পুষ্প প্রতীক আঁকি লিখি তখন আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি হচ্ছে বৃত্তিকে। এখন দেখো বৃত্তি পড়া শেষ, তাহলে বৃত্তির পরে আমি যদি বাহির থেকে ভিতরের দিকে ঢুকি তাহলে আমি 2 নম্বরে কাকে পাবো? 2 নম্বরে পাবো হচ্ছে আমি আমার দলমণ্ডলকে। দলমণ্ডল, দলমণ্ডল মানে কি? দলমণ্ডল মানে হচ্ছে আমার পাপড়ি, ফুলের পাপড়ি। দেখো দলমণ্ডলকে আমরা ইংলিশে কি বলতে পারি? ইংলিশে বলতে পারি আমি করলা। একটু কষ্ট করে এগুলো ইংলিশ নামগুলো একটু শিখবো, অনেক সময় ইংলিশে আমার এগুলো আসে। তাহলে দলমণ্ডল কি? আমার করলা। সো আমার বৃত্তির মতো কি আমার দলমণ্ডলেরও অংশ থাকবে। তাহলে দলমণ্ডল কি? আমার দলমণ্ডল মানে কি ধরনের করতেছে? অনেকগুলো পাপড়ি মিলে কিন্তু একটা দলমণ্ডল বলতেছে আমি। তাহলে আমার এই দলমণ্ডলের প্রতিটি সদস্যকে মানে প্রতিটি পাপড়িকে আমরা কি বলবো? পেটাল বা পাপড়ি। পেটাল বা পাপড়ি। তাহলে আমরা 2টা শব্দ পেলাম। একটা পেলাম হচ্ছে আমরা সেপাল, একটা কি পেলাম? একটা পেলাম হচ্ছে আমরা সেপাল, আর একটা পেলাম কি আমরা পেটাল। বারবার বলতেছি এই 2টা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা প্রায়ই উল্টাপাল্টা লাগাই যে আমরা বুঝি না যে বৃত্তির অংশ কোনটা আর দলমণ্ডল অংশ কোনটা। দেখো পথে পাপড়ি পথে পেটাল, এভাবে তোমরা মনে রাখতে পারো। সো আমার কি দলমণ্ডলের পড়া শেষ। এখন আমার 3 নাম্বার কি আসবে? বাইরে থেকে ভেতরে যদি যাই 3 নাম্বারে আসবে হচ্ছে আমার পুংস্তবক। পুংস্তবক, দেখো ফুলের যে 4টা বৃত্তি আছে তার মধ্যে আমার পুংস্তবক আর স্ত্রীস্তবক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে তারা আমাদের যৌনচরণে অংশ নেয়। একটা ফুলের বংশবৃদ্ধিতে অংশ নেয় হচ্ছে আমার এই পুংস্তবক আর স্ত্রীস্তবক। এখন চলো এই পুংস্তবক নিয়ে আমরা কিছু পড়াশোনা করি। পুংস্তবককে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বলা হয়। অ্যান্ড্রো কথার মানে হচ্ছে আমার পুরুষ, অ্যান্ড্রোসিয়াম। এখন দেখো এই যে পুংস্তবকের কয় নাম্বার স্তবকটা পেলাম? এটা আমাদের 3য় স্তবক। এখন এই যে পুংস্তবকেরও কি আমার সদস্য সংখ্যা আছে। পুংস্তবকের একক বা প্রতিটি সদস্যকে আমরা কি বলি? স্ট্যামেন বা পুংকেশর বলি। তাহলে কি বলবো আমি? প্রতিটি সদস্যকে, প্রতিটি সদস্য কি বলবো আমি? স্ট্যামেন অথবা পুংকেশর। পুংকেশর। তাহলে প্রতিটি সদস্য কি বলবো আমি? স্ট্যামেন বা পুংকেশর বলবো। এই যে আমার পুংকেশর, এই যে পুংকেশর, দেখো একটা পুংকেশর কিরকম থাকে? এই যে একটা পুংকেশর যদি আঁকি আমি, দেখো এরকম থাকে, এরকম থাকবে একটা পুংকেশর, এরকম থাকে। এই যে দণ্ডের মতো যে অংশটা সেটা হচ্ছে কি আমার পুংদণ্ড। পুংদণ্ড বা আমার এটাকে কি বলা হয়? ফিলামেন্ট বলা হয়। ফিলামেন্ট মানে কি? আমরা দণ্ড জানি, ফিলামেন্ট বলা হয়। আর হচ্ছে এই যে মাথার যে স্ফীতির মতো অংশ মানে কি আমার চওড়া একটা অংশ স্ফীত হয়ে আছে, এটাকে আমি বলি হচ্ছে আমার অ্যান্থার। অ্যান্থার বা কি পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগধানীর মধ্যে আমার কি থাকে? পরাগ রেণু থাকে, পরাগ রেণু বা পোলেন গ্রেইন থাকে, যা কি আমার গর্ভমুণ্ডে পতিত হওয়ার ফলে কি আমার নিষেক, তারপর এটা গর্ভমুণ্ডে পতিত হওয়ার ফলে এটা আমার একদম ডিম্বকে যে পৌঁছানোর পরে আমার নিষেক সম্পন্ন হয়। তাহলে কি পেলাম আমি? পুংস্তবকের অংশগুলো আমি দেখলাম যে কি কি আছে। এখন দেখো আমার বইয়ে কিছু কথা আছে যে 6টি পুংকেশরের মাঝে যদি 4টা লম্বা, কারণ একটা ফুলের মধ্যে কি একটা পুংকেশর থাকে না, পুংকেশর তো অনেকগুলো থাকতে পারে। সো এই যে আমার অনেকগুলো পুংকেশর থাকে, সো এই লেখায় যদি আমার 6টা পুংকেশর থাকে, যদি মনে করো আমার 6টা পুংকেশর আছে, 6টা পুংকেশর, এই 6টা পুংকেশরের মধ্যে যদি আমার 4টা লম্বা থাকে আর 2টা যদি খাটো হয়, 6টা পুংকেশরের মধ্যে কি আমার 4টা লম্বা, 4টা আমার লম্বা আর হচ্ছে আমার 2টা খাটো, 2টা খাটো। তখন আমি এই অবস্থাকে আমি কি বলবো? এই অবস্থাকে বলা হয় আমার টেট্রাডিনামাস বলে। এই অবস্থাকে কি বলে? আমার টেট্রাডিনামাস, টেট্রাডিনামাস বলে। এই যে কথাটা বললাম যে টেট্রাডিনামাস বলে, এই শব্দটা কিন্তু আমাদের ক নাম্বারে কোশ্চেনে প্রায়শই আসে যে টেট্রাডিনামাস মানে কি।
এখানে দেখো আমরা কিন্তু জ্ঞানমূলক 3টা প্রশ্ন পেয়ে গেছি। একটা হচ্ছে পেটাল কি, সেপাল কি, আমার টেট্রাডিনামাস কি, এটা কিন্তু আসবে। তার মানে কি বললাম, 6টা পুংকেশরের মধ্যে যদি আমার 4টা লম্বা থাকে আর 2টা যদি আমার খাটো থাকে, যেহেতু 4টা লম্বা সে কি মানে সে অগ্রাধিকার পাবে, সে তার অনুযায়ী নামটা হবে। এভাবে মনে রাখবা, 4 মানে হচ্ছে টেট্রা, নামের মধ্যে আমার টেট্রা আছে, এটা হচ্ছে আমার টেট্রাডিনামাস। এখন দেখো, তাহলে এখন দেখো যে এই যে আমার টেট্রাডিনামাস, এই টেট্রাডিনামাস ধরনের পুংকেশর আমরা কোন গোত্র উদ্ভিদের মধ্যে পাই, এটা একটু একটু আমাদের হাসান স্যারের বইয়ে তোমরা একটু লিখে রাখবা। ক্রুসিফেরা উদ্ভিদের মধ্যে, ক্রুসিফেরা, ক্রুসিফেরা গোত্রের উদ্ভিদের মধ্যে কি আমার এই টেট্রাডিনামাস ধরনের পুংকেশর দেখা যায়। আরেক ধরনের পুংকেশর পাওয়া যায় যার নাম হচ্ছে আমার ডাইডিনামাস। এখন চলো যে ডাইডিনামাস মানে কি সেটা একটু দেখি। দেখো আমরা তখন দেখেছিলাম কি 4টা পুংকেশর কি লম্বা ছিল, এখন হচ্ছে আমার 4টা পুংকেশরের মাঝে যদি 2টা লম্বা আর 2টা খাটো হয়, কি বললাম, 4টা পুংকেশর, পুংকেশর, 4টা পুংকেশরের মধ্যে কি হলো, আমার 4টা পুংকেশরের মধ্যে আমার 2টা হচ্ছে লম্বা, 2টা লম্বা আর 2টা খাটো, 2টা লম্বা 2টা খাটো। সো এই অবস্থার নাম কি আমার, এই অবস্থার নাম হচ্ছে আমার ডাইডিনামাস। এই অবস্থার নাম হচ্ছে আমার ডাইডিনামাস। এই ডাইডিনামাস জাতীয় যে পুংকেশর আছে সেটা আমার কোন উদ্ভিদে পাওয়া যায়, সেই ধরনের উদ্ভিদ হচ্ছে সেটা পাওয়া যায় হচ্ছে লামিয়াসিয়া গোত্রের উদ্ভিদের মধ্যে। লামিয়াসিয়া, লামিয়াসিয়া গোত্রের উদ্ভিদ পড়েছিলাম না আমরা, যে ঢেঁড়স, তারপরে আমার তুলসী, এগুলো হচ্ছে আমার লামিয়াসিয়া গোত্রের উদ্ভিদ। তাহলে লামিয়াসিয়া গোত্রের উদ্ভিদ কোথায় আছে, আমার ডাইডিনামাস জাতীয় পুংকেশর পাওয়া যায় হচ্ছে লামিয়াসিয়া। সো আমার যদি প্রশ্ন আসে কোন সময় যে পুংকেশরের উপর ভিত্তি করে আমরা কি বলে কত ভাবে ভাগ করতে পারি ফুলকে, তাহলে কিন্তু 2 ভাবে, একটা হচ্ছে ডাইডিনামাস আর একটা হচ্ছে আমার কি টেট্রাডিনামাস, এই 2 ভাবে ভাগ করা যায়। সো আমার এইভাবে কি আমার পুংকেশরের অংশগুলো জানা শেষ। এখন আসো, এই যে আমার পরাগধানী পড়ছি আমরা, যে স্ফীত অংশ, যে এই যে আমি পরাগধানীটা পড়ছিলাম, এই যে পরাগধানী, এই পরাগধানীটা কত রকমের হতে পারে আমরা সেটা একটু দেখি। পরাগধানীর মধ্যে কিন্তু মানে অনেকগুলো প্রকারভেদ আছে। একটা কি আমার পাদলগ্ন পরাগধানী, পাদলগ্ন কি, পাদলগ্ন, পাদ মানে কি আমার নিচে যুক্ত মানে কি বেস, তাহলে কি আমার পরাগধানী হবে বেজি ফিক্সড পরাগধানী। বেজি ফিক্সড পরাগধানী মানে কি, মানে আমার এই যে পরাগধানীটা কি হবে, পরাগধানীর পাদদেশে পুংদণ্ড দৃঢ়ভাবে যুক্ত হবে, মানে পরাগধানীর পাদদেশে। আমি তোমাদেরকে চিত্র দেখাবো, আগে সবগুলো একটু বলে নিই তারপর চিত্র দেখাচ্ছি। তাহলে কি বললো, আমি পাদলগ্ন বেসি ফিক্সড পরাগধানীর ক্ষেত্রে কি বলবো, যে আমার যে এই যে এখানে যে বললাম যে পরাগদণ্ড বা পুংদণ্ডটা আছে বা ফিলামেন্ট আছে, এটা কিভাবে যুক্ত হবে, এটা আমার পাদ অংশ মানে পাদ দেশে দৃঢ়ভাবে সংযুক্ত থাকবে, তাই একে আমরা বেসি ফিক্সড বলছি। মানে পরাগধানীর সাথে তার পুংদণ্ডটা সম্পর্ক অনুযায়ী আমাদের পরাগধানী গুলার প্রকারভেদ করা হয়েছে। তো এই যে পাদলগ্ন পরাগধানী আমরা কোথায় পাই, আমরা পাই হচ্ছে আমরা ধুতুরা আর হচ্ছে সরিষা, এগুলার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধুতুরা আর সরিষা, এখানে কিন্তু আমরা পাই হচ্ছে এই যে পাদলগ্ন পরাগধানী বা বেসি ফিক্সড পরাগধানী। আরেকটা কি পরাগধানী, আরেকটা হচ্ছে আমার পৃষ্ঠলগ্ন পরাগধানী। পৃষ্ঠ মানে কি ডরসাল, পৃষ্ঠ মানে হচ্ছে ডরসাল, তাহলে কি হবে আমার ডোরসি ফিক্সড। ডোরসি ফিক্সড পরাগধানী কোথায় পাওয়া যায়, ডোরসি ফিক্সড পরাগধানী হচ্ছে এই যে পুংদণ্ডটা সেটা আমার কি পৃষ্ঠদেশ বরাবর থাকবে, পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে যুক্ত হবে। তাহলে কি আমার জবা আর হচ্ছে আমার কি ফুল, বক ফুল, জবা আর বক ফুলের যে আমার পরাগধানী আর পুংদণ্ডের সম্পর্ক হচ্ছে পৃষ্ঠলগ্ন বা ডরসি ফিক্সড। তাহলে আরেকটা কি আমার, আরেকটা হচ্ছে আমার কি আছে আমাদের, আরেকটা হচ্ছে আমাদের পার্শ্বলগ্ন পরাগধানী, পার্শ্বলগ্ন। এখন আসো, এই যে পার্শ্বলগ্ন মানে কি, পার্শ্বলগ্ন মানে অ্যাডিনেট পরাগধানী, অ্যাডনেট পরাগধানী। এখন এই পার্শ্বলগ্ন পরাগধানী কিরকম থাকে, পরাগধানী যে সমগ্র পৃষ্ঠদেশ বরাবর পুংদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। মানে এখানে দেখছিলাম আমার এই যে পৃষ্ঠলগ্নের ক্ষেত্রে পৃষ্ঠের মধ্যবর্তী স্থানে যুক্ত ছিল, আর পার্শ্বলগ্নের ক্ষেত্রে আমার সম্পূর্ণ
পৃষ্ঠদেশ বরাবরই থাকবে, মনে করো এরকম থাকবে আর কি। এই যদি পুংদণ্ড হয় এখানে একটা, এই যে এখানে থাকবে, আবার এখানে এই যে সম্পূর্ণ পৃষ্ঠদেশ বরাবর থাকবে, এরকম টাইপের থাকবে। এখন দেখো তাহলে পার্শ্বলগ্ন পরাগধানী আমি কোথায় পাই? পার্শ্বলগ্ন পরাগধানী পাওয়া যায় হচ্ছে আমাদের কলাবতী ফুলের মধ্যে। কলাবতী ফুলে পাওয়া যায় হচ্ছে পার্শ্বলগ্ন পরাগধানী। তাহলে আরেকটা হচ্ছে আমার সর্বমুখ বা ভার্সেটাইল। সর্বমুখ, সর্বমুখ মানে মানে ভার্সেটাইল। ভার্সেটাইল পরাগধানী কি? যেটা কি আমার মানে পরাগধানীরা কি হবে? বাতাসের চলাচল করতে পারবে। চলাচল মানে হচ্ছে নড়াচড়া করতে পারবে, বাতাসে নড়াচড়া করতে পারবে। এরকম পরাগধানী হচ্ছে আমার কি? সর্বমুখ বা ভার্সেটাইল পরাগধানী। এখানে আমার পুংতলটা কিভাবে যুক্ত থাকবে? এই যে আমার পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটা সূক্ষ্ম বিন্দুতে, মানে মধ্যবর্তী স্থানে সম্পূর্ণ অংশ না, একটু সূক্ষ্ম বিন্দুতে থাকবে আমার সর্বমুখ পরাগধানী। সর্বমুখ পরাগধানী আমরা একটু চিন্তা করো যে এরকম তুমি কোথায় দেখতে পাও? কোন ফুলগুলো নড়াচড়া করে বেশি? অবভিয়াসলি আমার ধান জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো পরাগধানী কি আমার সর্বমুখ বা ভার্সেটাইল পরাগধানী। আরেকটা কি আছে আমার? লাইনার বা লিনিয়ার যেটাই বলো, আরেকটা হচ্ছে রেখাকার। দেখো এই রেখাকার পরাগধানী কি? এখানে সরু আর লম্বা পরাগধানী হবে। এটা হচ্ছে আমার মুক্তাঝুরি উদ্ভিদের মধ্যে। এগুলা শিখলে হবে, মানে এগুলোর উদাহরণ শিখলে হবে। আরো কিছু ধরনের পাওয়া যায়, যেমন মনে করো বৃক্ষাকার পরাগধানী আছে, দললগ্ন পরাগধানী আছে। মনে করো বৃক্ষাকারটা আমরা সবাই জানি, এটা আমাদের পড়ার মধ্যে আছে। কেমন দেখো যে বৃক্ষাকার পরাগধানীটা কিন্তু রেনিফর্ম, মানে কি আমার রেনাল মানে হচ্ছে কি আমার বৃক্ষ, তার মানে এটা হচ্ছে আমার রেনিফর্ম পরাগধানী। এটা আমরা পাই, এটা কোথায় পাই? আমরা জবা ফুলের মধ্যে, জবা জাতীয় মালবেসী গুটি উদ্ভিদের মধ্যে আমরা এই বৃক্ষাকার পরাগধানীটা পাওয়া যায়। এটা আমরা পরে আরো বিস্তারিত পড়বো। তাহলে কি আমার পরাগধানী বৃক্ষের মতো হবে। আরেকটা আছে আমার ইপিপেটালাস বা দললগ্ন পরাগধানী। মানে কি? দললগ্ন পরাগধানী মানে হচ্ছে আমার ইপিপেটালাস। এখানে কথা মানে হচ্ছে দল মানে হচ্ছে পাপড়ি, মানে ফুলের পাপড়ির সাথে একবারে লেগে উঠবে হচ্ছে আমার এই যে কি বলে পরাগধানীর যে সহজে পুংদণ্ডটা, সেটা আমার সম্পূর্ণ দলের সাথে একদম লেগে থাকবে, লেগে উঠবে এরকম। এটা কোথায় পাওয়া যায়? ধুতরা আর বেগুন গাছে। দেখো ধুতরা আর বেগুন, ধুতরা উদাহরণ দুইটা পেলাম, একটা পাদলগ্ন আর একটা হচ্ছে দললগ্ন, এটা দুই ভাবে পাওয়া যায়। তাহলে এইগুলো ছিল আমার পুংদণ্ড আর পরাগধানীর সম্পর্কের উপর ভিত্তি করে পরাগধানীর প্রকারভেদ। এখন চলো আমরা কিছু চিত্র দেখি, যে এই যে পরাগধানী গুলা পড়লাম সেগুলো আসলে কিরকম থাকতে পারে। একটু দেখো খেয়াল করে, এদিকে একটু খেয়াল করো। এই দেখো এখানে কি আছে আমার? বেসিফিক্সড পরাগধানী। এখানে দেখো বেসিফিক্সড পরাগধানীর মধ্যে কি আছে? একদম বেস বরাবর, মানে কি আমার দেখো পাদলগ্ন বরাবর আমার এই যে পুংদণ্ডটার সাথে পুংদণ্ডটা, এই যে এটা হচ্ছে উপরটা কিন্তু পরাগধানী, আর নিচেটা দেখো কিভাবে যুক্ত আছে, একদম পাদলগ্ন বরাবর যুক্ত আছে। তারপরে দেখো তারপরটা দেখতে পাচ্ছি আমি অ্যাডনেট। অ্যাডনেটটা কিরকম দেখো? অ্যাডনেট মানে কি বলেছিলাম? পার্শ্বলগ্ন। দেখো অ্যাডনেটটা হচ্ছে পার্শ্বলগ্ন, দেখো দুই পাশে আছে। এই দেখো এই যে আমার ফুল পুংদণ্ডটা গেছে, তারপরে দেখো পুংদণ্ডটার সাথে এখানে এই পাশে মানে পার্শ্বলগ্ন অবস্থায় আছে। আর দেখো এখানে কি বলছিলাম? ডরসিফিক্স। দেখছো ডরসাল মানে পৃষ্ঠদেশের একটা মধ্যবর্তী স্থানে গিয়ে যুক্ত হয়েছে, দেখছো। আর এখানে দেখো পৃষ্ঠদেশের কি আমার সম্পূর্ণ অংশ বরাবর যুক্ত, আর এখানে কি পৃষ্ঠদেশের মধ্য বরাবর, এরকম থাকে ডরসিফিক্স। আর ভার্সেটাইল, দেখো ভার্সেটাইলটা কি বলেছিলাম? যে একটা মানে পৃষ্ঠদেশের একটা মধ্যবিন্দু সূক্ষ্ম বিন্দুতে মিলিত হবে। দেখো একটা সূক্ষ্ম বিন্দুতে মিলিত হয়েছে না দুইটা, ওটা কিন্তু একদম মধ্য বরাবর, একটা জাস্ট একটা বিন্দুতে মিলিত হয়েছে দুইটা, যেভাবে এটাকে আমার এদিক সেদিক নড়াচড়া করতে পারে, যে বাতাসের সাথে ধুলতে পারে। দেখছো এইভাবে থাকে হচ্ছে আমাদের পরাগধানী গুলা। জাস্ট বিচিত্র দেখে পড়বা, ইজিলি মনে থাকবে এগুলা। তাহলে দেখো এখন আমাদের কি কি পড়া শেষ? মানে পুংকেশর বা আমার পুংস্তবক পড়া শেষ। সো এখন আমি একদম ফুলের লাস্ট যে স্তবক সেটা নিয়ে পড়াশোনা করবো। সেটা কি? ফুলের লাস্ট স্তবকটা হচ্ছে কি আমার স্ত্রী স্তবক।
স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক বাকি আমার গাইনিসিয়াম বলে। গাইনি কথার মানে যে মহিলা, সেটা কিন্তু আমরা বুঝি। গাইনিসিয়াম মানে হচ্ছে আমাদের স্ত্রীস্তবক। এখন আসো, ফুলের একদম চতুর্থ স্তবক হচ্ছে এই যে স্ত্রীস্তবক। এখানে যে প্রতিটা সদস্যকে আমরা কি বলতেছি, এই যে স্ত্রীস্তবকের প্রতিটা সদস্যকে কি বলা হয়, প্রতিটা সদস্যকে বলা হয় আমার কার্পেল। কার্পেল বা বলা হয় হচ্ছে আমার গর্ভপত্র, বা বলতে পারি আমি স্ত্রী কেশর। কার্পেল বা গর্ভপত্র বা স্ত্রী কেশর বলতে পারি হচ্ছে আমাদের এই যে এই স্ত্রীস্তবকের প্রতিটা সদস্যকে। এখন দেখো, এই স্ত্রীস্তবকের যে এই যে কার্পেল বা প্রতিটা সদস্য, এগুলো এখন কিভাবে গঠিত সেটা আমরা দেখি। দেখো, এই যে কার্পেল বা হচ্ছে আমার গর্ভপত্র, সেটা সেটা কোন কোন অংশ নিয়ে গঠিত, সেটাতে চলো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। দেখো, এরকম একটা, এই যে আমার এই গর্ভপত্রের এই যে গোড়ার দিকে স্ফীত অংশ, এই যে স্ফীত অংশটা, এই যে স্ফীত অংশ, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে আমার গর্ভাশয়। সেটাকে আমরা গর্ভাশয় বলতে পারি, বা আমরা সেটাকে বলতে পারি ওভারি, বা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিম্বাশয়। কারণ কি ডিম্বাশয়, কারণ সে কি ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক, যেখানে আমার ডিম্বাণু থাকবে। সে কি আমার ডিম্বক ধারণ করে আছে, এই জন্য আমি সেটাকে এই ডিম্বক ধারণ করে আছে, এই জন্য সেটাকে আমি বলতে ডিম্বাশয় বলা যায়। আর এটা কি থাকবে, আমার মাঝের সরু অংশ হলো স্টাইল বা গর্ভদণ্ড। এই যে মাঝের সরু অংশ, সেটা হচ্ছে আমার স্টাইল বা গর্ভদণ্ড। দণ্ডের মতো অংশ সে গর্ভদণ্ড, বাকি ইংলিশে বলা যায় হচ্ছে আমার স্টাইল। আর এই যে মাথার যে অংশটা, এই যে মাথার যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার কি স্টিগমা। এই অংশটাকে আমি বলি হচ্ছে স্টিগমা, বা আমি কি বলতে পারি গর্ভমুণ্ড, যেখানে আমার পরাগধানী থেকে পরাগরেণু বা পুংরেণু এখানে এসে আমার পতিত হয় এই গর্ভমুণ্ডে, তারপরে আমার এখানে বাহিত হয়ে নিষেক সম্পন্ন হয়। সেটা পরে আলাপ করবো। তাহলে এইভাবে কি আমার স্ত্রীস্তবকের হচ্ছে এই অংশগুলো আমার পাওয়া যায়। এখন দেখো, এই যে স্ত্রীস্তবকের প্রতিটা অংশ পড়া শেষ, আমাদের ফুলের প্রত্যেকটা অংশ পড়া শেষ। তোমরা একটু কষ্ট করে যে কোনো একটা, কোনো যদি একটা ফুল পাও, মানে জবা ফুল পাও, সেটাকে একটু নিজেরা দেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু এই অংশগুলো তোমরা দেখতে পাবা। এই যে দেখো, এখানে যদি একটু খেয়াল করো, এখানে তোমরা চিত্র যে একটু দেখো ফুলের অংশগুলা, এই যে ফুলের যে বৃন্তটা যেখান থেকে শুরু হয়েছে, এখানে দেখো একদম পাতার মধ্যে কিছু সবজি অংশ আছে, এগুলো হচ্ছে আমার মঞ্জুরি পত্র। তারপরে অংশটা চলে গেল আমার ফুলের কি বলে বৃন্ত চলে গেল। তাহলে দেখো, এই যে এখান থেকে খেয়াল করো, এই যে এভাবে সবুজ সবুজ অংশ, এগুলো হচ্ছে আমার বৃত্তির অংশ, মানে বৃত্তাংশ। এরপরে আমি পাপড়ি দেখতে পাচ্ছি। আর এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই যে আমার এই যে লম্বা লম্বা অংশগুলা, দেখো লম্বা লম্বা যে অংশগুলা, সেগুলা কি, সেগুলা হচ্ছে, এদিকে একটু খেয়াল করো, এই দেখো, এই যে এটা হচ্ছে আমার পরাগধানী, আর এই যে সরু অংশ, সেটা হচ্ছে কি আমার পুংদণ্ড। আর এই দেখো স্ফীত একটা অংশ গর্ভাশয়, তার উপরে হচ্ছে আমার দণ্ডের মতো গর্ভদণ্ড, আর এখানে হচ্ছে আমার গর্ভমুণ্ড। একটা ফুলের কিন্তু এইভাবে অংশগুলা থাকে। তোমরা একটা রিয়েল ফুলও যদি পাও, মানে বিশেষ করে বুঝলে সবচেয়ে ভালো বুঝতে হচ্ছে আমাদের কি জবা ফুলে, একটু জবা ফুল যদি পাও, দেখবা এভাবে এইভাবে কিন্তু অংশগুলা থাকে। একটু চাইলে কিন্তু তোমরা বের করতে পারবে জিনিসগুলা। সো আমরা এখন ফুলের সবগুলো অংশ পড়ে ফেলেছি। এখন চলো আমরা ফুলের প্রকারভেদে যাই, যে একটা ফুল কিরকম ভাবে কোন কোন ভাবে থাকতে পারে। ফুলের প্রকারভেদের মধ্যে আমার সবচেয়ে প্রথমে আসে হচ্ছে আমার বিভিন্ন রকম ফুলের প্রকারভেদ আছে। সবচেয়ে প্রথমে আসে আমার সম্পূর্ণ ফুল আর হচ্ছে আমার অসম্পূর্ণ ফুল। কি বললাম, সম্পূর্ণ আর হচ্ছে অসম্পূর্ণ। এখন সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুল মানে কি? সম্পূর্ণ ফুল মানে হচ্ছে এখানে এই ফুলের মধ্যে আমার ফুলের প্রত্যেকটা স্তবক থাকবে। আর অসম্পূর্ণ ফুল মানে হচ্ছে আমার এখানে কি আমার ফুলের প্রতিটা স্তবক থাকবে না, একটা বা দুইটা আমার অনুপস্থিত থাকবে বা একাধিক অনুপস্থিত থাকতে পারে। এখন আসো, এই যে সম্পূর্ণ আর অসম্পূর্ণ ফুলের আমি পার্থক্যটা আগে পড়ি। এটা কিন্তু আমাদের খ নাম্বারে কোশ্চেনের জন্য আসে, তোমরা স্টার দ্বারা দাগায় রাখো যে এটা আসবেই। প্রায় সময় পরীক্ষায় দেখা যায় যে সম্পূর্ণ অসম্পূর্ণ ফুলের পার্থক্য আসে। তাহলে প্রথমে আমি সংখ্যা বলবো, যেখানে ফুলের সবগুলো স্তবক উপস্থিত থাকে, এখানে এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকতে পারে। এখন আসো, সম্পূর্ণ ফুলের মধ্যে সম্পূর্ণ ফুলের আমি লিঙ্গ নির্ধারণ করি। সম্পূর্ণ ফুলের লিঙ্গ হচ্ছে উভলিঙ্গ। কেন উভলিঙ্গ বলবো? কারণ দেখো, সম্পূর্ণ ফুলে কি আমার
প্রত্যেকটা অংশই কি থাকবে, বিদ্যমান থাকবে। স্ত্রীস্থবক পুংস্থবক দুটা আমার একসাথে মিলে যৌন জনন করে, তাহলে দুটাই থাকবে, তাহলে সম্পূর্ণ ফুল কি উভলিঙ্গ হবে। এখন আমার কথা হচ্ছে অসম্পূর্ণ ফুল আমার কি লিঙ্গের হবে। অসম্পূর্ণ ফুলের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে আমি কি বলছি, ফুলের এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকতে পারে। সো এখানে কি হতে পারে, এখানে মনে করো আমার স্ত্রীস্থবক নাই, তাহলে এটা কি আমার একলিঙ্গ, একলিঙ্গ একলিঙ্গ পুষ্প হতে পারে। অথবা আমার পুংস্থবক নাই, তাহলে একলিঙ্গ পুষ্প হবে, মানে পুষ্প হবে। তাহলে আবার দেখো সেটা কি আমার মনে করো পুংস্থবকও নাই, স্ত্রীস্থবকও নাই, তাহলে কি আমার সেটা হতে পারে কি ক্লিব পুষ্প, ক্লিব ক্লিব পুষ্প হতে পারে। আবার দেখো আমি বলেছি কি যে কোনো স্তবক, মানে এখন মনে করো বৃত্তি অথবা দল নাই কিন্তু তার দুটো স্তবকে আছে, তার মানে সে কি উভলিঙ্গ হতে পারে। মানে একটা অসম্পূর্ণ ফুলে কি আমার 3 লিঙ্গই হতে পারে, কিন্তু সম্পূর্ণ ফুল সবসময় উভলিঙ্গ। আর কি দেখো সম্পূর্ণ ফুল কি সাহায্যকারী বৃত্তি, সাহায্যকারী স্তবক হিসাবে। ফুলের কিন্তু মেইন স্তবক কি, ফুলের স্তবক 4টা, একদম মেইন স্তবক হচ্ছে পুংস্তবক, স্ত্রীস্তবক, সাহায্যকারী স্তবক হচ্ছে বৃত্তি আর দল। তাহলে সাহায্যকারী স্তবক কি আমার, সাহায্যকারী স্তবক হিসেবে থাকতে পারে বৃত্তি আর দল, বৃত্তি আর দল থাকবে, কিন্তু এখানে কি সাহায্যকারী কোনো স্তবক থাকবে না। এই পার্থক্যগুলো দিলে হচ্ছে এনাফ। এখন আসো আমরা এই যে সম্পূর্ণ অসম্পূর্ণ পুষ্প পড়ে ফেললাম, এখন কথা হচ্ছে এই যে উভলিঙ্গ ফুল সম্বন্ধে আমরা কথা বললাম, উভলিঙ্গ ফুল, ক্লীবলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল সম্বন্ধে কথা বললাম। তাহলে সম্পূর্ণ পুষ্প কাকে বলতে পারে, একটা সম্পূর্ণ পুষ্প যদি উদাহরণ দিতে বলে, উদাহরণ আসলে সেটা হবে আমার জবা, জবা ফুলে সব থাকে। এখন দেখো উভলিঙ্গ ফুল কি, উভলিঙ্গ ফুল হচ্ছে যার মধ্যে সবকিছু থাকে উভলিঙ্গ, তার মানে জবা ফুল হচ্ছে আমার উভলিঙ্গের উদাহরণ, যার মধ্যে আমার পুংস্তবক স্ত্রীস্তবক দুটাই আছে। আর একটা দেখো আমার একলিঙ্গ ফুল, মানে সেখানে কি একলিঙ্গ ফুলের দুই ভাগের মধ্যে করতে পারি, একটা হচ্ছে পুং পুষ্প, পুং পুষ্প, আর একটা হচ্ছে আমার কি স্ত্রী পুষ্প। এভাবে উভলিঙ্গ একলিঙ্গ ফুলটা আমরা ভাগ করতে পারি। তাহলে দেখো পুং পুষ্প কিরকম হয়, লাউ কুমড়া জাতীয় যে উদ্ভিদগুলো আছে তাদেরকে আমার এই যে কোনো একটা স্তবক অনুপস্থিত থাকতে পারে, তাহলে কি আমি মনে করো পুং থাকলে কি আমার লাউয়ের পুং পুষ্প বলতে পারি, লাউয়ের পুং পুষ্প। আর যদি স্ত্রী পুষ্প স্ত্রী হয় তাহলে বলবো হচ্ছে লাউয়ের স্ত্রী পুষ্প, আমরা এইভাবেও বলতে পারি। এখন দেখো আবার কিছু উদ্ভিদ আছে কি আমার ক্লীব পুষ্প, মানে তাদের মধ্যে আমার কোন ধরনের পুংস্তবক স্ত্রীস্তবক নাই। ক্লীব পুষ্প কোনগুলা, এগুলো হচ্ছে বাগানের শোভাবর্ধনকারী উদ্ভিদ, শোভা বর্ধনকারী উদ্ভিদ, বাগানের শোভা বর্ধনকারী উদ্ভিদগুলো হচ্ছে ক্লীব পুষ্প। আর আমি তো উভলিঙ্গ উদাহরণ তো দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমার ফুলের এই প্রকারভেদগুলো পড়া শেষ। তাহলে দেখো অসম্পূর্ণ পুষ্পের যদি আমার উদাহরণ চাই, তাহলে আমি এখানে উদাহরণ থেকে দিতে পারি। এখানে উদাহরণ কোথায় আছে আমার, লাউ, লাউ কুমড়া, এগুলা কিন্তু আমার অসম্পূর্ণ পুষ্পের উদাহরণ মধ্যে আমরা দিতে পারি। এখন আর একটা কথা, এখন এক ধরনের ফুল সম্বন্ধে পড়াশোনা করি, সেটা হচ্ছে কি আমার সমাঙ্গ পুষ্প। সমাঙ্গ পুষ্প, সমাঙ্গ কথা মানে কি, সমাঙ্গ বা রেগুলার মানে হচ্ছে আমার ফুলে যে প্রতিটা স্তবকের অংশগুলো আমার পরস্পর সম আকার আকৃতি বিশিষ্ট হয়। মানে কি প্রতিটা স্তবক, প্রতিটি স্তবক হচ্ছে আমার কি সম আকৃতি। তাহলে কি বলবো, প্রতিটা স্তবক কি সম আকৃতি বিশিষ্ট হবে, তাহলে আমি তাকে সমাঙ্গ পুষ্প বলবো। তাহলে একটা সমাঙ্গ পুষ্প উদাহরণ কি, সমাঙ্গ পুষ্পের উদাহরণ হচ্ছে আমার জবা, জবা ফুলের প্রতিটা স্তবক হচ্ছে পরস্পর সমান, এটা হচ্ছে আমার সমাঙ্গ পুষ্পের উদাহরণ। এখন আসে সমাঙ্গ পুষ্পে আরেকটা কি আমার অসমাঙ্গ পুষ্প। এখন যদি মনে করো আমি এখানে অসমাঙ্গ পুষ্প বলে দিই, তার মানে কি প্রতিটা স্তবক আমার সমান নয়। অসমাঙ্গ পুষ্প বললে কাদের কথা বেশি আসে আমাদের, মটরশুঁটি উদ্ভিদ, মটরশুঁটি। এটা একটু তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবা যে কি কথা বললাম আমি, মটরশুঁটি উদ্ভিদ হচ্ছে আমার অসমাঙ্গ পুষ্প। এখন দেখো এখন আমরা পড়ি হচ্ছে প্রতিসম পুষ্পের প্রকারভেদের মধ্যে। প্রতিসম মানে কি আমার, প্রতিসম মানে হচ্ছে কি আমার একটা অংশ, একটা অক্ষ বরাবর যদি আমার ফুলকে কাটা হয়, তাহলে আমি এটাকে মানে পরস্পর অংশগুলো সমান হবে নাকি অসম আকৃতির হবে এভাবে ভাগ করবো, মানে একটা রেখা বরাবর আমি একটা ফুলের অংশগুলোকে ভাগ করব। তাহলে দেখো প্রতিসমের মধ্যে প্রথমে পড়ি হচ্ছে আমরা বহু প্রতিসম।
বহু প্রতিসম পুষ্প পড়ি। বহু প্রতিসম পুষ্প কি, যেখানে আমি যদি একটা ফুলকে যদি খাড়া হবে মনে করো একটা ফুল, এই যে মনে করো একটা ফুল, এই দেখো এটা মনে করো একটা ফুল, এই ফুলটাকে যদি আমি কি করি, কেন্দ্র বরাবর যদি কাটি, এই যে কেন্দ্র বরাবর যদি আমি কাটলে, দেখো এখানে আমি এই কেন্দ্র বরাবর কাটলাম, আবার কাটলাম, আমি এখানে আবার কাটলাম, দেখো যদি আমার একাধিক সমান অংশ যদি ভাগ হয়, তাহলে আমি তাকে বলবো হচ্ছে বহু প্রতিসম পুষ্প, মানে তার বহু অংশে সমান অংশে তাকে ভাগ করা যায়, এই জন্য তার নাম হচ্ছে কি আমার বহু প্রতিসম পুষ্প। বহু প্রতিসম পুষ্পের উদাহরণের মধ্যে কি পড়তে পারি, মনে রাখবা যত বেশি বেশি জিনিস আছে, মানে উভয় লিঙ্গ আছে তার মধ্যে, সমাঙ্গ মানে সে সবই সমান, মানে সবই বেশি বেশি ভালো ভালো জিনিস, সেখানে অবশ্যই জবা ফুল থাকবে। তার মানে বহু প্রতিসম উদাহরণ কি, জবা আর হচ্ছে আমার সরিষা। তোমরা এরকম রাখতে পারো, সজীব দ্বারা মনে রাখতে পারো। সজীব দ্বারা যদি মনে রাখো, দেখো সজীব দ্বারা যদি মনে রাখো, সতে হচ্ছে আমার সরিষা, যতে জবা, আর আমি হচ্ছে কি বলে বতে, আবার এই বতে তোমার মনে রাখবে হচ্ছে বহু প্রতিসম। তাহলে আমি জবা সরিষা পড়লাম হচ্ছে বহু প্রতিসম ফুল। এখন আসো আমরা এক প্রতিসম পুষ্প পড়ি। এক প্রতিসম, এক প্রতিসম মানে কি, এক প্রতিসম মানে হচ্ছে আমার যদি এই পুষ্পটাকে আমি কেন্দ্র বরাবর কাটি, তাহলে মাত্র একবার দুটো সমান অংশে ভাগ হবে। মনে করো আমি যদি এই যে একটা ফুল, এই ফুলটাকে মনে করো আমি কেন্দ্র বরাবর যদি কাটি, এই যে শুধুমাত্র একবার যদি কাটি, তাহলে দুটো সমান অংশে ভাগ হবে, অধিক অংশে ভাগ হবে না, দুটো সমান অংশ মাত্র পাবো আমরা, তাহলে এটাকে তখন আমরা বলবো এক প্রতিসম পুষ্প। এখন আসো এক প্রতিসম পুষ্প কোনগুলা, শিম, অপরাজিতা, শিম আর হচ্ছে আমার অপরাজিতা। যদি আশেপাশে কারো ফুল থাকে, তোমরা একটু ফুলগুলা নিয়ে চিন্তা করবা, হাতে নিয়ে দেখবা যে এটাকে আমি কয়ভাবে ভাগ করতে পারি, তাহলে আরো ইজিলি বুঝতে পারবা। তাহলে দেখো শিম অপরাজিতা এভাবে নিবন্ধিত মনে রাখা যায় যে 100 অপরাজিতা। 100 অপরাজিতা মানে কি, একতে হচ্ছে এক প্রতিসম, শতে হচ্ছে শিম, অপরাজিতা ফুল আছে, এভাবে তোমরা নিবন্ধিত মনে রাখতে পারো, তোমাদের যেভাবে ইজি হয়। এখন আরেকটা কি, অপ্রতিসম। অপ্রতিসম মানে আর কোন সমান অংশ তাকে আমি ভাগ করতে পারবো না, কেন্দ্র বরাবর কাটলেও কখনোই দুটো সমান অংশ পাবো না। তাহলে অপ্রতিসম পুষ্প কি, কলাবতী ফুল। কলাবতী ফুল দেখলে দেখবা যে একটা অংশের সাথে আরেকটা অংশের কোনো মিল নাই, তাহলে কি আমি কলাবতী ফুল হচ্ছে আমার অপ্রতিসম পুষ্পের উদাহরণ। এভাবে আমার প্রতিসম ফুলগুলা পড়া শেষ। এখন দেখো আমরা কিন্তু পড়ছিলাম যে যদি বৃন্তহীন পাতা, বৃন্তযুক্ত পাতা, তখন কি বৃন্তযুক্ত পাতাটা বলছিলাম পিটিওলেট লিফ, আর যদি আমার বৃন্তবিহীন সেসাল লিফ, এরকম ফুলের মধ্যে আছে সবৃন্ত পুষ্প, অবৃন্ত পুষ্প, পেডিসিলের ফ্লাওয়ার, সেসাল ফ্লাওয়ার এরকম থাকবে। এখন দেখো আরেকটা কথা আছে, ফুলের মধ্যে আরেকটা কথা পাওয়া যায় হচ্ছে ত্র্যংশক। তারপরে আমার পাওয়া যায় হচ্ছে পঞ্চমাংশক, আরেকটা কথা পাওয়া যায় হচ্ছে আমার চতুর্থাংশ, এরকম কথা। এগুলা মানে কি, মানে হচ্ছে এই যে ফুলের যে স্তবক গুলা থাকবে, এগুলা কি হবে আমার ত্র্যংশক, মানে 3 বা 3 গুণিতক হবে। পঞ্চমাংশক মানে 5 বা 5 গুণিতক, মানে এক ফুলের মনে ধরলাম পুংকেশর আমার 5 অথবা 10 অথবা 15 অথবা মনে করো আমার 25 এরকম থাকতে পারে। আবার চতুর্থাংশ মানে কি 4 বা 4 গুণিতক আকারে। এগুলা কিন্তু আমার প্রায়শই কিন্তু কোশ্চেনে আসে যে আমার ত্র্যংশক বা ট্রাইমেরাস, চতুর্থাংশক বা টেট্রামেরাস, পঞ্চমাংশক বা পেন্টামেরাস, এগুলা কি, এগুলো বলতে কি বোঝায়। এখন ফুলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ যে কথাটা বাদ পড়ছে, সেটা হচ্ছে আমার পুষ্পপুট। পুষ্পপুট বা পেরিয়ান। এই পুষ্পপুট বা পেরিয়ান কথা মানে কি, দেখো ফুলের মধ্যে কিন্তু বৃতি থাকে, অনেক সময় কি হয় বৃতি আর দলকে আকার আর বনে কি পৃথক করা যায় না, অর্থাৎ এদেরকে দেখতে কি আমার একই রকম লাগে, তখন এদেরকে কি বলে একত্রে পেরিয়ান বা পুষ্পপুট। কি বললাম আমি, পেরিয়ান বা পুষ্পপুট মানে কি বলছি, যে অনেক সময় কি হয় আমার ফুলের যে বৃতি আর কি আছে আমার দল, তাদেরকে কি আকার অথবা কি বর্ণ
আকার অথবা বর্ণ অনুযায়ী কি আমি তখন তাদেরকে পৃথক করতে পারি না, তাদেরকে তখন একত্রে আমার বলা হয় হচ্ছে পুষ্পপুট বলা হয়, তাদেরকে বলি আমরা পুষ্পপুট। এখন দেখো পুষ্পপুটের প্রতিটা অংশকে কি বলা হয়, পুষ্পপুটের প্রতিটা অংশটা আমার বলা হয় হচ্ছে টেপাল। তাহলে পুষ্পপুটের প্রতিটা সদস্যকে কি বলে আমার, টেপাল। এই পুষ্পপুটটা আসলে পাওয়া যায় কোথায়, এটা পাওয়া যায় হচ্ছে পোয়েসিয়া গুচ্ছ উদ্ভিদের মধ্যে, এটা পাওয়া যায় হচ্ছে পোয়েসিয়া গুচ্ছ উদ্ভিদের মধ্যে হচ্ছে এই যে পুষ্পপুটটা আমার পাওয়া যায়। তাহলে এখন পর্যন্ত আমি কোন কোন কথাগুলো পেলাম, সেপাল, তারপরে পেলাম হচ্ছে আমি পেটাল, তারপরে পেলাম আমি টেপাল, এরপরে কার্পাল পড়লাম। এগুলা কার কার অংশ এগুলো প্লিজ তোমরা মনে রাখবা, এগুলা কিন্তু আমরা প্রায়শই একদম পাস করে ফেলি সবগুলো একসাথে। এখন দেখো খুবই কনফিউজিং তিনটা জিনিস আমরা পড়বো ফুলের মধ্যে, যে ফার্স্টটা হচ্ছে আমার গর্ভপাদ, গর্ভপাদ পুষ্প, তারপরে পড়বো হচ্ছে আমরা গর্ভকটি পুষ্প, গর্ভকটি, আর একটা পড়বো হচ্ছে আমরা গর্ভশীর্ষ পুষ্প। গর্ভশীর্ষ পুষ্প, এই তিনটা পুষ্প কেমন হয়, তাদের আকার প্রকৃতি কিরকম, সেগুলো নিয়ে আমাদের প্রায়শই কনফিউশন ক্রিয়েট হয়। সো আমরা একটু চেষ্টা করবো সেগুলো একটু ভালোভাবে পড়ার, যে এটা কিভাবে থাকে, এগুলো থেকে প্রায়শই আমার এমসিকিউ আসে। এখন দেখো গর্ভপাদ পুষ্প বললাম, গর্ভপাদ মানে হচ্ছে আমার গর্ভাশয়ের বাকি মানে আমাদের ফুলের যে স্তবক গুলো আছে, বাকি গর্ভপাদ মানে গর্ভাশয়ের নিচে থাকবে বাকি অংশগুলা, বাকি ফুলের প্রত্যেকটা স্তবক হবে বা গর্ভাশয়ের নিচে থাকবে, এটা হচ্ছে আমার গর্ভপাদ পুষ্প। গর্ভপাদ কথার মানে হচ্ছে গর্ভাশয়ের নিচে থাকবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এখন চলো দেখি এর কোনটা কিভাবে থাকবে। এই যে এটাকে বলে হচ্ছে আমার কি পুষ্পাক্ষ, যেখানে কি বলে মানে একটা অংশ দেখেছিলাম না এরকম, যেখানে আমার পুষ্পটাকে থাকবে, এটা হচ্ছে পুষ্পাক্ষ। দেখো পুষ্পাক্ষটা কিরকম আছে, একটা উত্তল। তাহলে আমি এখানে কি পয়েন্টটা পাই, ফার্স্টে পুষ্পাক্ষ হচ্ছে উত্তল, পুষ্পাক্ষ উত্তল, পুষ্পাক্ষ কিরকম হবে, উত্তল হবে। আর কি পাই আমি, দেখো এগুলো হচ্ছে কি আমার ফুলের বৃত্তি, ফুলের বৃত্তি গুলা কি আমার অবশ্যই গর্ভাশয়ের নিচে আছে। তাহলে আর কি আছে আমার, গর্ভাশয়টা দেখো কিরকম আছে, গর্ভাশয়টা এই যে আমার পুষ্পাক্ষর কি একদম কেন্দ্রে সর্বোচ্চ স্থানে আছে। দেখো এই যে একটা অংশ না, এখানে এটাও কিন্তু তার অংশ, মানে এই যেমন একটা উত্তল একটা যদি অংশ পড়ি না, এটাও তার অংশ, এটা অংশ, এটা অংশ, এই অংশটা হচ্ছে তার সর্বোচ্চ স্থান। তাহলে কি আমার এখানে আমার গর্ভাশয়টা আছে, মানে কি আমার সর্বোচ্চ স্থানে আছে। তাহলে কোথায় আছে গর্ভাশয়, গর্ভাশয় একটু খেয়াল করুন, যে পয়েন্ট গুলো বলতেছি একটু খেয়াল করুন। গর্ভাশয় কি কেন্দ্রে, জাস্ট কিন্তু কেন্দ্রে না, কেন্দ্রে কি সর্বোচ্চ স্থানে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কেন্দ্রের কোথায়, সর্বোচ্চ স্থানে। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের কেন্দ্রে সর্বোচ্চ স্থানে গর্ভাশয় অবস্থিত। আর বাকি যে তিনটা স্তবক সেগুলো কি গর্ভাশয়ের নিচে সজ্জিত। দেখো এগুলা কি, এগুলো হচ্ছে পুংস্তবক, পুংস্তবক কি গর্ভাশয়ের নিচে। এই যে দলমন্ডলটা শুরু হয়েছে কোথা থেকে, আমার গর্ভাশয়ের নিচে থেকে শুরু হয়েছে। সো আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো তাহলে এই যে গর্ভাশয়টা কোথায় আছে, উপরে আছে, উপরে আছে মানে সবকিছু তার নিচে, সে আছে সবার উপরে। সো এই হিসাবে ভিত্তি করে এই ধরনের গর্ভাশয়কে বলা যায় অধিগর্ভ বা সুপেরিয়র, সুপেরিয়র ওভারি বলা যায়, অধিগর্ভ, অধিগর্ভ, অধি মানে কি উপরে, মানে সুপেরিয়র ওভারি। তাহলে এখন এগুলো উদাহরণ কি, এগুলো উদাহরণ হিসেবে কি পড়বো আমি, উদাহরণ মাস্ট খুব ইম্পর্টেন্ট, উদাহরণ হিসেবে পড়বো আমি সরিষা, জবা, আর কি ধান ফুল, ধান ফুল। এখন যখন সংকেত আকারে আমরা পুষ্প সংকেতে লিখি, পুষ্প সংকেত সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করবো। যখন আমি পুষ্প সংকেত হিসেবে লিখি কি বলে, তখন আমি অধিগর্ভ চিহ্নটা কিভাবে দিই, দেখো এটা হচ্ছে আমার গর্ভাশয়ের চিহ্ন, আর অধিগর্ভ কি সে সবার উপরে, বাকি সবগুলো তার নিচে, মানে এই যে এই চিহ্নটা হচ্ছে আমার অধিগর্ভ গর্ভাশয়ের চিহ্ন, মানে বাকি সবগুলো স্তবক তার নিচে, সে সবার উপরে, মানে অধিগর্ভ মানে সে উপরে থাকবে, তার নিচে বাকি অংশ, এইভাবে আমি চিহ্নিত করবো। টান দিয়ে বা যাই দিয়ে বাকি আমি নিচে দিব, নিচে ধারা এটা বুঝেছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে আমি গর্ভপাদ পুষ্প বলতে আমি কি বুঝাইছি, যা শুধু বুঝো বিষয়গুলা। এখন আসো গর্ভকটি পুষ্প, কটি মানে কি, গর্ভকটি মানে গর্ভাশয়টিকে আমার এখানে কি, গর্ভাশয়টা আমার কেন্দ্রস্থলে অবস্থান করবে। কটি মানে কি কোমর, কোমর বোঝায় আমার এখানে, মানে কি একটা অবতল অংশ। দেখো এখানে পুষ্পাক্ষটা কিরকম হয়েছে, পুষ্পাক্ষটা কি অবতল হয়ে পেয়ালা আকৃতি ধারণ করছে। তাহলে কি বলতে পারি, পুষ্পাক্ষ পেয়ালাকৃতি,
পেয়ালাকৃতি, পুষ্পাক্ষ হচ্ছে আমার পেয়ালাকৃতি অবতল। পেয়ালাকৃতি মানে হচ্ছে অবতল। আর গর্ভাশয়টা কোথায় অবস্থান করতেছে? গর্ভাশয়টা কিন্তু কেন্দ্রে। এখন কিন্তু দেখো, এখন একটা যদি অবতল অংশের কথা চিন্তা করি, অবতল অংশ যদি কথা চিন্তা করি, তার কিন্তু সর্বোচ্চ স্থান কিন্তু এখানে হয়ে যায়। এগুলো তো সর্বোচ্চ স্থান, এটা কিন্তু তার সর্বোচ্চ স্থান না। তো সে কিন্তু জাস্ট কেন্দ্রে অবস্থান করতেছে, নট তার সর্বোচ্চ স্থানে। এখানে কথাটা কি হবে? এখানে কথাটা হবে আমার গর্ভাশয় কেন্দ্রে অবস্থান করতেছে, গর্ভাশয় কেন্দ্রে অবস্থান করতেছে, নট সর্বোচ্চ স্থানে। যদি বলে গর্ভাশয় কেন্দ্রে অবস্থান করে কোন পুষ্পের ক্ষেত্রে, তখন বুঝবো আমি গর্ভকটি পুষ্পের কথা বলতেছে। যদি বলে কেন্দ্রের সর্বোচ্চ স্থানে, তাহলে বুঝবো গর্ভপাদ পুষ্পের কথা বলতেছে। তাহলে বাকি অংশগুলো কিভাবে সজ্জিত হবে? বাকি অংশগুলো হচ্ছে এই গর্ভাশয়কে ঘিরে ক্রমান্বয়ে পেয়ালার কিনারায় সজ্জিত হবে। দেখো, এই যে গর্ভাশয়টা ছিল, এই দেখো তাকে ঘিরে কি পেয়ালার কিনারায়, এই যে পেয়ালা, এগুলো হচ্ছে বৃতি, বৃতি তো কিনারা বরাবরই আছে। এই পাপড়ি গুলো কিভাবে তৈরি হয়েছে? কিনারা। দেখো, এগুলো কিনারা থেকে কিন্তু যাইতেছে, কিনারা থেকে কিন্তু মাঝখানে বরাবর যাইতেছে, মানে কিনারা বরাবর সজ্জিত হয়ে এই পুরো গর্ভাশয়কে সে আবৃত করে রাখবে। দেখো, কিনারা থেকে সজ্জিত হয়ে কি এই পাপড়ি গুলা আমার গর্ভাশয়কে আবৃত করে রাখছে। বাকি অংশগুলো কি হবে আমার? কিনারা বরাবর, সে বাকি অংশগুলো কি কিনারা বরাবর আর কি গর্ভাশয়কে ঘিরে, গর্ভাশয় ঘিরে বাকি অংশগুলো থাকবে। সো এই অংশটা আমি কি বলতে পারি? এটাকে বলতে পারবো আমি কি ধরনের গর্ভাশয়? অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, অর্ধ অধিগর্ভ। কেন অর্ধ অধিগর্ভ? কারণ এটা কিন্তু কেন্দ্রস্থলে আছে, কিন্তু কি সে কিন্তু সর্বোচ্চ স্থানে না, এজন্য সে কিন্তু একদম সুপিরিয়র হয়েছে না, হাফ সুপিরিয়র হয়েছে আমার, তার মানে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। তাহলে এটা কোন ফুলে দেখা যায়? এটা পাওয়া যায় হচ্ছে আমার শিম আর হচ্ছে গোলাপ। শিম আর গোলাপে পাওয়া যায় হচ্ছে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। এখন আসো, আমাদের কথা হচ্ছে গর্ভ শীর্ষ পুষ্প নিয়ে। গর্ভ শীর্ষ পুষ্প কিরকম থাকে? এখানে তুমি একটু খেয়াল করো, এখানে দেখো এই যে হচ্ছে পুষ্পাক্ষ, এখানে দেখো পুষ্পাক্ষটা কিরকম আছে? পুষ্পাক্ষটাকে এখানে পেয়ালাকৃতি ধারণ করছে, পেয়ালাকৃতি ধারণ করে সে কিন্তু আগের মতো বড় পেয়ালাকৃতি না, একটা ছোট পেয়ালাকৃতি ধারণ করে গর্ভাশয়ের পাদদেশে যুক্ত রয়েছে। তাহলে কি বলবো আমি? গর্ভ শীর্ষের ক্ষেত্রে কি পুষ্পাক্ষ ছোট পেয়ালার মতো, ছোট পেয়ালা গর্ভাশয়ের পাদদেশে, গর্ভাশয়ের পাদদেশে সে কিন্তু যুক্ত আছে। যা তৃতীয় দিকে একটু খেয়াল করো, গর্ভাশয়ের পাদদেশে কিন্তু যুক্ত আছে। তাহলে দেখো কি হয়েছে? এই যে পুষ্পের যে বাকি অবশিষ্ট যে স্তবগুলা, সেগুলো কি হয়েছে? এই গর্ভাশয়ের ওপরে পর্যায়ক্রমে সজ্জিত হবে। মানে দেখো, এই যে গর্ভপাদ বলছিলাম, তখন বলছিলাম যে বাকি অংশগুলা গর্ভাশয়ের নিচে অবস্থান করে। গর্ভ শীর্ষ মানে কি? শীর্ষ বলতে বলেছে গর্ভাশয়ের শীর্ষে, নট গর্ভাশয়ের শীর্ষে, গর্ভাশয়ের শীর্ষে বাকি স্তবগুলা অবস্থিত। এই কথাগুলোর মানে হচ্ছে আমার গর্ভাশয়ের সাথে বাকি অংশগুলো কিরকম সম্পর্কে আমার সজ্জিত আছে। তা গর্ভ শীর্ষ মানে বাকি অংশগুলো গর্ভাশয়ের শীর্ষে সজ্জিত, মানে গর্ভাশয়ের শীর্ষে, গর্ভাশয়ের শীর্ষে বাকি অংশ সংযুক্ত হয় পর্যায়ক্রমে। এখন দেখো, এক্ষেত্রে আমি গর্ভাশয়টাকে কি দেখতে পেলাম? যে সব অংশ তার উপরে, দেখো এই দেখো বৃতিটাও তার উপরে, তারপরে আমার পাপড়িগুলা, পুংস্তবকগুলা সব তার উপরে, শুধুমাত্র কি হচ্ছে? তার মানে কি গর্ভাশয়টা কি নিচে, গর্ভাশয় নিচে, মানে তাকে কি বলবো? নিচে মানে কি? অধুগর্ভ, অধুগর্ভ গর্ভাশয়। আর আমি যদি এই আকারে প্রকাশ করি পুষ্প সংকেতে, তাহলে এই যে গর্ভাশয়, এই যে মানে তার উপরে সবকিছু আছে। তাহলে এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমরা কুমড়া, কুমড়া আর পেয়ারা, কুমড়া আর পেয়ারা, এটা হচ্ছে আমার গর্ভ শীর্ষ ফুলের উদাহরণ। আর এইভাবে কি শেষ হলো? আমার সম্পূর্ণ ফুল আলোচনা করা শেষ। আমার এখানে আলোচনা করতে কিন্তু অনেকটা টাইম গেছে, তোমরা যখন বুঝে বুঝে নিজে নিজে করবা তখন তো কিন্তু টাইম লাগবে না। এইভাবে ফুলের প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।